দারুণ একটা বিষয় আজকের এই বিস্তারিত বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, আধুনিক জীবনে আমাদের অনেকেরই একটা কমন সমস্যা আছে, তাই না? একসাথে অনেকগুলো বিষয়ে আমাদের দারুণ আগ্রহ। কখনো মনে হয় এই কাজটা করি, তো আবার পরক্ষণেই মনে হয় না ওই কাজটা করলে কেমন হয়। আর সবকিছু একসাথে সামলাতে গিয়ে ব্যাস একেবারে হিমশিম দশা। আজকের এই সম্পূর্ণ আলোচনাটায় আমরা দেখব কিভাবে শ্রীমদ্ভগবদ্গীতার সেই প্রাচীন আর চিরন্তন জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের এই বহুমুখী শখ বা একাধিক আগ্রহকে একদম সুশৃঙ্খলভাবে ম্যানেজ করা যায়। চলুন শুরু করা যাক। মাঝে মধ্যেই মনে এই প্রশ্নটা উঁকি দেয়, ঠিক? এই যেমন ধরুন, কখনো প্রবল ইচ্ছে হলো লেখালেখি করার, কিছুদিন পর আবার মনে হলো অভিনয় করলে কেমন হয়। আবার কখনো বা প্রোগ্রামিং বা ভিডিও গেম বানানোর তীব্র নেশা চাপল। কিন্তু মুশকিলটা হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যে দীর্ঘদিন ধরে লেগে থাকা, সেটাই যেন কিছুতেই আর হয়ে ওঠে না। আর এই বিভিন্ন কাজের মাঝে একটানা ছুটতে ছুটতে একসময় ভীষণ ক্লান্তি বা বার্নআউট চলে আসে। মনে হয় কোনো কিছুতেই বুঝি আর সাফল্য আসছে না। সত্যি বলতে কি, এই যে হতাশা, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক আর একদম সর্বজনীন একটা সমস্যা। তো চলুন ঝটপট আজকের আলোচনার মূল রোড ম্যাপটা একবার দেখে নেওয়া যাক। আমরা একে একে আলোচনা করব একাধিক আগ্রহের এই আধুনিক সমস্যাটা নিয়ে, তারপর পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া, দীর্ঘমেয়াদী জীবন পরিকল্পনা, অস্থির মন ও সোশ্যাল মিডিয়ার প্রভাব, কর্মের ৩টি রূপ এবং একদম শেষে উপসংহার ও কৃতজ্ঞতার স্বীকার। ঠিক আছে, প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, একাধিক আগ্রহের আধুনিক সমস্যা। কোনো একটা নির্দিষ্ট কাজে মন টিকিয়ে রাখতে না পারাটা, এটা কিন্তু শুধু ফোকাসের অভাব নয়। এটা আসলে একটা গভীর মনস্তাত্ত্বিক আর দার্শনিক সমস্যা। একটা দারুণ বাস্তব অভিজ্ঞতার কথা এখানে বলা যায়। একবার এক ব্যক্তি তার বসের কাছে গিয়ে খুব আক্ষেপ করে বলছিলেন যে তিনি কেবল নতুন নতুন জিনিস ট্রাই করে যান। এই যেমন কখনো উপন্যাস পড়া, তো কখনো ভিডিও গেম বানানো, আবার কখনো অভিনয়। কিন্তু খুব দ্রুতই বোরিং ফিল করে মাঝপথেই সব ছেড়ে দেন। তখন তার বস কিন্তু একটা অসাধারণ দৃষ্টিভঙ্গির কথা বলেছিলেন। তিনি বলেন, এই ছড়িয়ে ছিটিয়ে থাকা আগ্রহগুলোকে কোনোভাবেই ব্যর্থতা ভাবার কোনো কারণ নেই, বরং এগুলো হলো ভবিষ্যতের একটা সুন্দর আর মজবুত বাড়ির এক একটা শক্ত স্তম্ভ বা পিলার। দারুণ একটা ভাবনা, তাই না? এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় বিভাগে, পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। মানুষের মন কেন সারাক্ষণ নতুনত্ব খোঁজে আর এক জায়গায় কিছুতেই স্থির থাকতে চায় না, তার একেবারে শেকড়ের দার্শনিক কারণটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। ভগবদ্গীতার ৯ম অধ্যায়ের ১০ম শ্লোকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই জড়জগৎ দৈব নির্দেশনায় নিরন্তর পরিবর্তিত হচ্ছে। কাজেই মনের ভেতরে বারবার পরিবর্তন চাওয়ার যে প্রবণতা, সেটা মোটেও আমাদের কোনো ত্রুটি বা খামতি নয়, বরং এটি এই জড়জগৎ এবং মানব চরিত্রের একেবারে অন্তর্নিহিত একটা স্বভাব। প্রকৃতি যেহেতু নিজেই পরিবর্তনশীল, তাই আমাদের মনও সারাক্ষণ নতুন নতুন কাজের দিকে ছুটতে চায়। আর এই স্লাইডটা খুব চমৎকারভাবে তুলে ধরছে যে কিভাবে একটা নির্দিষ্ট স্কিল বা দক্ষতার গণ্ডির ভেতরে থেকেই পরিবর্তনের এই সহজাত চাহিদাকে মেটানো যায়, তাও আবার কাজটা পুরোপুরি না ছেড়েই। ধরুন লেখালেখির কথা, বারবার পুরোপুরি পেশা না বদলে কাজের ধরনটা কিন্তু একটু বদলে নেওয়া যেতে পারে। স্টেপ 1, প্রথমে হয়তো স্পোর্টস ব্র্যান্ডের জন্য কিছু লেখা হলো। স্টেপ 2, কিছুদিন পর ফ্যাশন ব্র্যান্ডের দিকে ঝুঁকে পড়া হলো। আর স্টেপ 3, এরপর হয়তো কোনো জীবনী বা ফিকশন লেখার কাজ শুরু করা হলো। এতে করে যেটা হয়, মূল স্কিল অর্থাৎ লেখালেখিটা একদম ঠিক থাকে, অথচ মনের সেই একঘেয়েমি ভাবটাও অনায়াসে দূর হয়ে যায়। একই কৌশল কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ফিটনেস গোল ধরে রাখার ক্ষেত্রেও দারুণভাবে প্রয়োগ করা যায়। মূল লক্ষ্যটা যদি হয় সুস্থ থাকা, তবে সেখানে প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর ছোট ছোট কিছু পরিবর্তন আমরা আনতেই পারি। মানে ধরুন, শুরুতে হয়তো ওয়েট ট্রেনিং দিয়ে স্টার্ট করা হলো, এরপর রুটিনে একটু যোগ ব্যায়াম যুক্ত করা হলো, তারপর হয়তো আউটডোর রানিং বা কোনো খেলাধুলা যোগ করা হলো। এভাবে যদি একটু বৈচিত্র্য আনা যায়, তাহলে মূল লক্ষ্য থেকে ছিটকে পড়ার কোনো ভয়ই থাকে না, আর মনও তার কাঙ্ক্ষিত নতুনত্ব পেয়ে যায়। এবার আসা যাক ৩ নম্বর বিষয়, দীর্ঘমেয়াদী জীবন পরিকল্পনা বা লং টার্ম লাইফ প্ল্যানিং।
আধুনিক যুগে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের যে প্রচলিত ধারণাগুলো আছে সেটা নিয়ে কিন্তু এবার একটু নতুন করে ভাবার সময় এসেছে। সাধারণত আমাদের শেখানো হয় একটা সাপ্তাহিক বা মাসিক রুটিন তৈরি করতে আর সমস্ত শখ বা আগ্রহকে তার ভেতর জোর করে গুজে দিতে। কিন্তু সত্যি বলতে কি এই পদ্ধতিটা অনেক সময় প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে। এর ঠিক বিপরীতে গিয়ে জীবনের সমস্ত আগ্রহগুলোকে যদি একটা দীর্ঘমেয়াদী অর্থাৎ পুরো জীবনের টাইমলাইনে একটু একটু করে ছড়িয়ে দেওয়া যায় তবে কিন্তু এক অদ্ভুত স্বাধীনতা আর প্রশান্তি অনুভব করা সম্ভব। ভগবদ্গীতার ২য় অধ্যায়ে ১২ ও ২৭ নম্বর শ্লোকে বলা হয়েছে, আত্মা হল শাশ্বত, মৃত্যু কেবল একটি রূপান্তর মাত্র, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম সুনিশ্চিত। এই শাশ্বত এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিটাকে যদি একটু আপন করে নেওয়া যায়, তাহলে বয়স মাত্র ৩৫ হওয়ার আগেই জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করে ফেলার যে একটা আধুনিক আতঙ্ক আমাদের তাড়া করে বেড়ায়, সেটা কিন্তু নিমেষেই দূর হয়ে যায়। চলুন এই টাইমলাইনটা একটু দেখা যাক। জীবনের বিভিন্ন আগ্রহকে আমরা কিন্তু দশকের পর দশকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। যেমন ধরুন, বর্তমান বয়সে হয়তো পুরো ফোকাসটা দেওয়া হলো গিটার বাজানোর ওপর। এরপর ৪০ থেকে ৫০ বছর বয়সে চারপাশের জগৎ থেকে নানা ধরনের জীবনমুখী অভিজ্ঞতা অর্জন করা হলো। আর পরিশেষে ৫০ বা ৬০ বছর বয়সে সেই সঞ্চিত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে চমৎকার একটা বই লেখা হলো। মানে সবকিছু যে আজকেই এই মুহূর্তে করে ফেলতে হবে এমন কোনো ধরাবাঁধার নিয়ম কিন্তু নেই। এগিয়ে যাচ্ছি চতুর্থ পর্বে, অস্থির মন আর সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ের সবথেকে বড় একটা জটিলতা হলো ইন্টারনেট। এটা কিভাবে আমাদের বিক্ষিপ্ততা আর বাসনাকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে সেটা ভাবলে অবাক হতে হয়। একটু খেয়াল করলেই দেখা যায় আমাদের আগের প্রজন্মগুলো মূলত তাদের গ্রাম বা শহরের পাড়া প্রতিবেশীদের দ্বারাই প্রভাবিত হতো। কিন্তু আজকের আধুনিক প্রজন্ম একেবারে গ্লোবালি কানেক্টেড। এখন আমরা সুদূর বিদেশের কোনো নামিদামি সিইও বা জাপানের কোনো অ্যানিমেশন স্টুডিওর অভাবনীয় সাফল্য দেখে গভীরভাবে প্রভাবিত হয়ে পড়ি। এই যে গ্লোবাল এক্সপোজার, এটা আমাদের মনের মধ্যে এক অপ্রাকৃতিক স্তরের ঈর্ষা আর অস্থিরতার জন্ম দিচ্ছে। কারণ এখন আমাদের তুলনাটা তো শুধু আর পাড়ার প্রতিবেশীর সাথে আটকেনি, হচ্ছে একেবারে পুরো পৃথিবীর সাথে। গীতার ২য় অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে বলা হয়েছে, ইন্দ্রিয়ের অনুগামী মন মানুষের বুদ্ধিকে ঠিক সেভাবেই ধ্বংস করে দেয়, যেমন প্রবল বাতাস জলের ওপর ভাসমান কোনো নৌকাকে ভাসিয়ে নিয়ে যায়। এই প্রাচীন শ্লোকটার সাথে আজকের দিনের ওই ডুম স্ক্রলিংয়ের ব্যাপারটা একেবারে হুবহু মিলে যায়, তাই না? বাইরের প্রভাবে আমাদের মনোযোগ আর ফোকাস যে ঠিক কত সহজেই নষ্ট হয়ে যাচ্ছে, এটা তারই একটা নিখুঁত উদাহরণ। তো এখান থেকে আমরা সবচেয়ে বাস্তবসম্মত যে শিক্ষাটা নিতে পারি তা হল, সোশ্যাল মিডিয়ার এই প্রবল স্রোতে ভাসতে ভাসতে নিজের মনকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করাটা এটা প্রায় একটা অসম্ভব যুদ্ধ। তার চেয়ে বরং প্রতিদিন ঠিক কতটুকু সময় ডিজিটাল দুনিয়ায় ব্যয় হবে সেই ইনপুট বা বাহ্যিক মাধ্যমটিকেই নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ আর কার্যকরী উপায়। এবার আসছি আমাদের পঞ্চম বিভাগে, গীতার ১৮০০ অধ্যায়ে বর্ণিত কর্মের ৩টি রূপ। এই স্লাইডের বিষয়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। কর্মের এই ৩টে রূপকে যদি আমরা একটু পদ্ধতিগতভাবে দেখি, প্রথমেই পাব সাত্ত্বিক কর্ম। এটা শুরুতে প্রচণ্ড কষ্টকর আর প্রচুর পরিশ্রমের দাবি রাখে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত জীবনে এটা এক বৈপ্লবিক সাফল্য আর পূর্ণতা এনে দেয়। এরপর রয়েছে রাজস্বিক কর্ম, যা সরাসরি লোভ বা নির্দিষ্ট কোনো ফলাফলের সাথে যুক্ত। এটা আমাদের পুরস্কার আর পরিশ্রমের এক অন্তহীন চক্রের মধ্যে ফেলে দেয়। আর সবশেষে রয়েছে তামস্বিক কর্ম। এটা হয়তো সাময়িকভাবে বেশ সস্তা একটা আনন্দ দেয়, কিন্তু এর শেষ পরিণতি হয় অত্যন্ত ধ্বংসাত্মক আর ক্ষতিকর। তাই সাময়িক উত্তেজনার চেয়ে সাত্ত্বিক কর্মের দিকে ফোকাস করাটাই হলো প্রকৃত সফলতার আসল চাবিকাঠি। ছাত্রছাত্রী বা যারা নতুন কিছু শিখছেন তাদের জন্য এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ষষ্ঠ বিভাগ, উপসংহার ও কৃতজ্ঞতা স্বীকার। গীতার একটা অত্যন্ত মৌলিক উপদেশ হল, নিজের অন্তর্নিহিত গুণ বা স্বাভাবিক কর্তব্য যদি ত্রুটিপূর্ণভাবেও করা হয়, তবুও তা অন্যের কাজ নিখুঁতভাবে করার চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ। ইন্টারনেটে ভাইরাল হওয়া অন্য কারো সাফল্য দেখে অন্ধভাবে প্রভাবিত না হয়ে নিজের ভেতরে স্বাভাবিক আগ্রহ আর স্কিলটাকে চিনে নেওয়াটাই হচ্ছে জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য পথ। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণটি অত্যন্ত যত্ন সহকারে এবং নিখুঁতভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে প্রতিটি তথ্য খুব স্পষ্টভাবে এবং গুছিয়ে পরিবেশন করা যায়।
আমরা চেয়েছি এই একটি আলোচনা থেকেই যেন আপনারা পুরো বিষয়টার একটা স্বচ্ছ ধারণা পান। এই তথ্যবহুল উপস্থাপনটি আপনাদের জন্য কৃতজ্ঞতার সাথে তুলে ধরেছেন শুভনীতা মণ্ডল। সবশেষে একটা গভীর চিন্তার খরাক দিয়ে আজকের এই আলোচনা শেষ করা যাক। যদি সময়কে বিশাল আর বিস্তৃত একটা ক্যানভাস হিসেবে ভাবা যায়, তবে আজকের দিনে অহেতুক মানসিক চাপ না নিয়ে ঠিক কোন প্যাশন বা শখটিকে আগামী দশকের জন্য সযত্নে তুলে রাখা যেতে পারে, প্রশ্নটা একবার নিজেকে করে দেখবেন। নিশ্চিতভাবে এটি একটি গভীর ভাবনার বিষয়। আগামীতে এমন আরও অনেক চমৎকার আলোচনা নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন।